যেখান থেকে দেখা যায় হিমালয়ের চূড়া, সেখানকার রাজনৈতিক আকাশ প্রায়শই থাকে কালো মেঘে ঢাকা। বলছি হিমালয়ের দেশ নেপালের কথা। একসময় রাজতন্ত্রের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পরও আসেনি স্থিতিশীলতা। গেল কয়েক বছরে নেপাল একাধিকবার সরকার পতন হয়েছে, যা বাইরের পর্যবেক্ষকদের কাছে এক ধাঁধার মতো। বারবার বিক্ষোভ, অবিশ্বাস ও সরকার পতনে অস্থিরতা বিরাজ করে হিমালয় কন্যার দেশে। একটি দেশ যারা রাজতন্ত্রের বিরুদ্ধে লড়েছে, গণতন্ত্র এনেছে, কিন্তু আজও স্থিতিশীল সরকার টিকিয়ে রাখতে ব্যর্থ। কিন্তু কেন নেপালে বারবার সরকার পরিবর্তন হচ্ছে? গণতন্ত্র প্রতিষ্ঠার পরও দেশটি স্থিতিশীল হতে পারছে না কেন আবার রাজতন্ত্র ফেরানোর দাবি উঠছে? আজকের জাগো বিশ্লেষণে খুঁজবো এসব প্রশ্নের উত্তর। সঙ্গে আছি আমি তাসলিমা তিথি। দর্শক, এসব উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে নেপালের ইতিহাসের গভীরে। ছুঁতে হবে তার রাজনৈতিক গঠন, সামাজিক বিভাজন এবং আন্তর্জাতিক ভূ রাজনীতির শক্তিশালী চাপগুলো। নেপাল হিমালয়ের কোলে অবস্থিত এক শান্তিপ্রিয় দেশ, যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য যতটা পরিচিত, রাজনৈতিক অস্থিরতাও ততটাই বিখ্যাত। আপনি যদি হিসেব করতে বসেন, 2008 সাল থেকে আজ পর্যন্ত দেশটিতে 13 বার সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু কেন? নেপালের এই রাজনৈতিক চক্রের শুরু সেই রাজতন্ত্রের আমল থেকে। বহু বছর ধরে শাহ রাজবংশ দেশ শাসন করে এসেছে, কিন্তু 90-এর দশকে শুরু হয় গণ আন্দোলন, যা জন আন্দোলন নামে পরিচিত। ফলাফল, 1990 সালে রাজতন্ত্র সীমিত হয়ে যায়, সাংবিধানিক রূপ পায়, কিন্তু স্থিতিশীলতা তখনও আসে না। 2006 সালে আবারও আন্দোলনে নামে জনগণ, এবার মূল ধারার দলগুলোর সঙ্গে মাওবাদীরাও। এই জন আন্দোলন 2-এর মাধ্যমে 2008 সালে রাজতন্ত্র চূড়ান্তভাবে বিলুপ্ত হয়। নেপাল হয় একটি প্রজাতন্ত্র। সবকিছু ঠিকঠাক চলার কথা ছিল, কিন্তু বাস্তবে যা হলো তা এক দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন। নেপালের বড় রাজনৈতিক দল নেপাল কমিউনিস্ট পার্টি একসময় বেশ প্রভাবশালী ছিল, কিন্তু পরে দলটি ভেঙে যায় ভিন্ন ভিন্ন আদর্শ, নেতৃত্ব ও কৌশলগত দ্বন্দ্বের কারণে। গঠিত হয় দুটি দল, একটি মাওবাদী কেন্দ্র আর একটি ঐক্যবদ্ধ মার্ক্সবাদী লেনিনবাদী। এর ফলে এককভাবে কোনো দল আর পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পায় না। বারবার তৈরি হয় জোট সরকার, যার সদস্যরা আদর্শগতভাবে একে অপরের বিপরীত। ক্ষমতার ভাগাভাগি, নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব, এসবই সরকারের আয়ু কমিয়ে দেয়। এদিকে দেশের ভেতরে দুর্নীতি, স্বজনপ্রীতি আর রাজনৈতিক অপব্যবহার একেবারে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে, রাজনীতিবিদরা উন্নয়নের বদলে নিজেদের সুবিধা নিয়ে বেশি চিন্তিত। দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেই, যে আসছে সে শুধু যাচ্ছে। 2015 সালে নেপাল একটি নতুন সংবিধান গ্রহণ করে। এটা ছিল রাজতন্ত্র পরবর্তী সময়ের একটি বড় অর্জন, কিন্তু সবাই তাতে সন্তুষ্ট হয়নি। বিশেষ করে তরাই অঞ্চলের মধ্যেশীয় জনগোষ্ঠী সংবিধানের কিছু বিধান নিয়ে তীব্র আপত্তি তোলে। তারা মনে করে এই সংবিধান তাদের যথাযথ অধিকার দেয়নি, ফলে ভেতরে তৈরি হয় জাতিগত ও আঞ্চলিক বিভাজন। এই ভাঙনের সুযোগ নেয় দুই প্রতিবেশী দেশ ভারত ও চীন। রাজনৈতিকভাবে নেপাল এক স্পর্শকাতর অবস্থানে, উত্তরে চীন, দক্ষিণে ভারত। উভয় দেশই চায় নেপালের ওপর প্রভাব রাখতে। চীন BRI প্রকল্প দিয়ে অর্থনৈতিক সাহায্য আর রাজনৈতিক সহায়তা দিয়ে এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করেছে। অন্যদিকে ভারত ঐতিহাসিকভাবে নেপালের রাজনীতিতে জড়িত থেকেছে, যদিও সবসময় বন্ধুত্বপূর্ণ না। এর ফলে নেপালের রাজনীতি হয়ে পড়ে এক ধরনের টানাপোড়েনের খেলা, কখনো ভারত ঘেঁষা সিদ্ধান্ত, কখনো চীনমুখী নীতিমালা। এই রাজনৈতিক বিভ্রান্তির ভেতরে আবার মাথাচাড়া দিয়ে উঠছে রাজতন্ত্র ফেরানোর দাবি। চলতি বছরের মার্চে কাঠমান্ডুতে হাজার হাজার মানুষ রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাস্তায় নামে। শুধু সাবেক রাজা জ্ঞানেন্দ্র নয়, তারা সঙ্গে নিয়ে আসে ভারতের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবিও। এই প্রতীকী বার্তাটি স্পষ্ট, ভারতের হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ এবং নেপালের রাজতান্ত্রিক স্মৃতির মধ্যে একটা আদর্শিক মেলবন্ধন খোঁজা হচ্ছে। ভারতের কিছু ডানপন্থী গোষ্ঠী মনে করে, নেপালে একটি হিন্দু রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হলে তা হবে চীনের প্রভাব প্রতিহত করার কৌশল। কিন্তু নেপালের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে তার তরুণ সমাজের ভেতর।
যখন কেপি শর্মা ওলির সরকার সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করতে চায়, ফেসবুক ইউটিউব বন্ধ করার উদ্যোগ নেয়, তখন দেশের বেকার তরুণদের রুটি রুজির ওপর সরাসরি আঘাত আসে। কারণ দেশটির অন্তত 20% তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আয় করে। সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ক্ষোভ তৈরি হয়। দুদিনের মধ্যে সরকার এত চাপে পড়ে যায় যে প্রধানমন্ত্রী কেপি শর্মা পদত্যাগ করতে বাধ্য হন। সব মিলিয়ে নেপালের গণতন্ত্র এখনও এক পরীক্ষামূলক পর্যায়ে। একদিকে রয়েছে ঐতিহাসিক বঞ্চনা, রাজনৈতিক বিভাজন ও দুর্নীতি, অন্যদিকে রয়েছে আঞ্চলিক শক্তির চাপ এবং আবার মাথাচাড়া দিয়ে উঠতে থাকা রাজতন্ত্রপন্থী আবেগ। তবে পরিবর্তনের আশাও একেবারে নেই তা নয়। সেই আশার জায়গা একটাই, সচেতন, সোচ্চার, প্রযুক্তি বান্ধব তরুণ প্রজন্ম, যারা জানে তাদের ভবিষ্যৎ কেবল ভোট দেয়াই না, বরং জবাবদিহি নিশ্চিত করা। হিমালয়ের মতো দৃঢ় গণতন্ত্র গড়ে তুলতে হলে শুধু কাঠের চেয়ারে বসা রাজনীতিবিদ নয়, রাস্তায় থাকা মানুষগুলোকেও নিতে হবে দায়িত্ব। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।